আজকে ক্লাস 9 অর্থাৎ নবম শ্রেণীর দেখো ভৌতবিজ্ঞানের 4.4 অর্থাৎ চতুর্থ অধ্যায়ের 4 নম্বর যেটা কি আছে দেখো তোমাদের অ্যাসিড ক্ষার লবণ, সেই অধ্যায়টা শুরু করব। তাহলে এখান থেকে তোমরা দেখে নাও প্রথম 1 নম্বর প্রশ্নে কি বলছে। আরহেনিয়াসের তথ্য অনুসারে অর্থাৎ আরহেনিয়াস একজন বিজ্ঞানী, তার মত অনুসারে অ্যাসিড ক্ষার লবণ কাকে বলে। অর্থাৎ বিভিন্ন ব্যক্তি অ্যাসিড ক্ষার লবণ সম্পর্কে বিভিন্ন বক্তব্য দিয়েছে, তার মধ্যে এখান থেকে একজন আরহেনিয়াসের মত অনুসারে কি বলছে, অ্যাসিড ক্ষার লবণ কাকে বলে। তাহলে দেখো আরহেনিয়াসের মত অনুসারে অ্যাসিড বলতে কি, যে সকল হাইড্রোজেন ঘটিত যৌগ জলীয় দ্রবণে আয়নিত হয়ে ক্যাটায়ন রূপে কেবলমাত্র হাইড্রোজেন আয়ন অর্থাৎ H+ আয়ন এবং অপর একটি অ্যানায়ন আয়ন উৎপন্ন করে, তাদেরকে কি বলছে, অ্যাসিড বলছে। দেখো এখানে কিছু উদাহরণ দেওয়া আছে। ক্ষার, যেসব যৌগ জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে অ্যানায়ন রূপে OH- উৎপন্ন করবে তাদেরকে ক্ষার। তাহলে একটা জিনিস পরিষ্কার বুঝতে পারলাম এখান থেকে, যারা H+ আয়ন উৎপন্ন করবে তারা অ্যাসিড, আর যারা OH- উৎপন্ন করবে তারা ক্ষার। নেক্সট এরপর দেখো আরহেনিয়াস যে তথ্যটা দিয়েছে তার কিছু সীমাবদ্ধতা আছে। আরহেনিয়াসের যে তথ্যটা শুধুমাত্র জলীয় দ্রবণের ক্ষেত্রে প্রযোজ্য। এটা কোন দ্রবণের ক্ষেত্রে প্রযোজ্য? শুধুমাত্র জলীয় দ্রবণে। অন্য কোনো দ্রবণের ক্ষেত্রে যে আরহেনিয়াসের যে তত্ত্বটা মানে অ্যাসিড ক্ষার যে তত্ত্ব দিয়েছে সেটা প্রযোজ্য নয়। এটুকুই হচ্ছে এর সীমাবদ্ধতা। 3 নম্বর বলছে দেখো, তীব্র অ্যাসিড ও মৃদু অ্যাসিড কাকে বলে। তীব্র অ্যাসিড, যে সমস্ত অ্যাসিড লঘু জলীয় দ্রবণে সম্পূর্ণ বিয়োজিত হয় বা বিভাজিত হয়ে H+ আয়ন উৎপন্ন করে, তারা তীব্র অ্যাসিড। কয়েকটা উদাহরণ দেওয়া আছে, হাইড্রোক্লোরিক অ্যাসিড। আর আরেকটা হচ্ছে দেখো, যারা এবার তীব্র অ্যাসিড গেল মৃদু অ্যাসিড, দেখো তাহলে এটা কি হবে, খুব অল্প বিভাজিত হবে। ওরা কিন্তু সম্পূর্ণ বিভাজিত হয়েছিল, তাই ওটা তীব্র, এটা কম বিভাজিত বা অল্প বিভাজিত হবে বলে এটা মৃদু অ্যাসিড। এর উদাহরণ হচ্ছে CH3COOH অ্যাসিটিক অ্যাসিড হলো। এরপর বলছে আবার অজৈব অ্যাসিড, জৈব অ্যাসিড। যে সমস্ত অ্যাসিড অজৈব পদার্থ থেকে উৎপন্ন হয় তাদের অজৈব অ্যাসিড। এর উদাহরণ HCl, HNO3। আর জৈব অ্যাসিড, যে সমস্ত অ্যাসিড উদ্ভিদ প্রাণী থেকে পাওয়া যায় তাদেরকে আমরা কি বলি, জৈব অ্যাসিড। যেমন ফর্মিক অ্যাসিড, লেবুতে পাওয়া যায় কোনটা, সাইট্রিক অ্যাসিড গেল। নেক্সট 5-এর কোশ্চেন দেখো, 5 বলছে অ্যাসিডের ক্ষার গৃহীতা আর ক্ষারের অম্ল গৃহীতা, এই দুটো জিনিস কি ভালো করে বুঝে নাও। দেখো অ্যাসিডের ক্ষার গৃহীতা বলতে জলীয় দ্রবণে অ্যাসিড কতগুলো H পরমাণু থাকে সেটাই হচ্ছে অ্যাসিডের ক্ষার গৃহীতা। যেমন উদাহরণ হিসেবে বললাম যদি HCl, দেখো H এ কটা, HCl মানে হাইড্রোক্লোরিক অ্যাসিড, এখানে কটা H আছে, একটা H আছে, তাই এর ক্ষার গৃহীতা কত, 1। H2SO4, এখানে দুটো হাইড্রোজেন আছে তাই এর ক্ষার গৃহীতা হচ্ছে 2। এবার ক্ষারের অ্যাসিড গৃহীতা, ক্ষারের অ্যাসিড গৃহীতাটা দেখো, এখানে কি আছে, NaOH, মানে এখানে OH মাইনাস যতগুলো থাকবে NaOH। NaOH এর দেখো এখানে কতগুলো OH আছে, একটা OH আছে, তাহলে অম্ল গৃহীত কত, 1। এখানে OH2 মানে দুটো আছে সেই জন্য অম্ল গৃহীত কত, 2। অর্থাৎ ক্ষার বলতে যতগুলো H+ আয়ন অর্থাৎ হাইড্রোজেন আয়ন থাকবে, আর ক্ষারের ওটা হচ্ছে অম্ল গৃহীতা, আর ক্ষার গৃহীতা বলতে যতগুলো OH- থাকবে অর্থাৎ যতগুলো OH থাকবে সেটাই হচ্ছে অম্ল গৃহীতা। তারপর 6 নম্বর বলছে দেখো, তীব্র ও মৃদু ক্ষার কাকে বলে। তাহলে ওটা যেমন এর আগে তীব্র অ্যাসিড মৃদু অ্যাসিড গেছে, এটা হচ্ছে তীব্র ক্ষার মৃদু ক্ষার। তীব্র ক্ষার যারা সম্পূর্ণ বিয়োজিত হয়ে OH উৎপন্ন করবে তারা তীব্র, যারা অল্প বিয়োজিত হয়ে OH উৎপন্ন করবে তারা মৃদু। আগেই বলেছি যেমন তীব্র অ্যাসিড যারা সম্পূর্ণ বিয়োজিত হয়ে H+ উৎপন্ন করছিল, যারা অল্প বিয়োজিত হচ্ছিল, এখানেও তীব্র বলতে যারা সম্পূর্ণ বিয়োজিত হয়ে OH- উৎপন্ন করবে। মেনলি এখান থেকে তোমরা উদাহরণগুলো একটু দেখে রাখবে, তোমাদের বেশিরভাগ ক্ষেত্রে উদাহরণগুলো দেয়। যেমন এটা কি, সোডিয়াম হাইড্রোক্সাইড, এখানে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড আছে। এবার 7টা দেখো, অ্যাসিড ক্ষার নির্দেশক কাকে বলে। মানে নির্দেশক বলতে এমন কিছু নির্দেশক আছে যারা নির্দেশ করে এটা অ্যাসিড দ্রবণ না ক্ষার দ্রবণ না প্রশমন দ্রবণ। যারা এই নির্দেশ করে অর্থাৎ সমাপ্তিক্ষণ নির্দেশ করে তারাই হচ্ছে নির্দেশক। মানে যারা কি অ্যাসিড ক্ষার বিক্রিয়ায় উপস্থিত থাকবে, নিজের বর্ণ পরিবর্তন, এবার কিভাবে নির্দেশ করবে, ওদের কালার চেঞ্জের মাধ্যমে ওরা বুঝিয়ে দেবে এটা অ্যাসিড ক্ষার না লবণ, সেটা তাকে আমরা বলবো অ্যাসিড ক্ষার নির্দেশক গেল।
এখানে 8 নম্বর প্রশ্নটা একটু দেখে নেবে, C2H5OH ক্ষার নয় কেন? এটা অতটা ইম্পর্টেন্ট নয়। নেক্সট তোমরা দেখো কতগুলি নির্দেশকের নাম, এগুলো মুখস্থ রাখবে। লিটমাস আম্লিক দ্রবণে কি রকম রং ধারণ করে, ক্ষারীয় দ্রবণে কেমন রং ধারণ করে, প্রশম দ্রবণ কেমন, মানে এটা থেকে আমরা বুঝতে পারবো আম্লিক না ক্ষারীয় না নীল। মানে আমরা ধরো লিটমাস দিয়ে পরীক্ষা করলাম, লিটমাস দিয়ে পরীক্ষা করে একটা দ্রবণে ডুবিয়ে আমি দেখলাম লাল হয়েছে, তার মানে দ্রবণটা কি হবে, ক্ষারীয় দ্রবণ। সাপোজ ধরলাম মিথাইল দের নিয়ে আমরা কোনো একটা পরীক্ষা করছি, সেই দ্রবণে দিয়েছি সেখানে কমলা বর্ণ ধারণ করেছে, তাহলে এটা থেকে বোঝা যাবে সেই দ্রবণটা আম্লিক। এটা হচ্ছে নির্দেশক গেল। একইভাবে এখানে লিটমাস কি, এটা কোথা থেকে পাওয়া যায় এটা পড়ে নেবে। 11 নম্বর প্রশ্ন, কস্টিক সোডা এর ব্যবহার। দেখো কস্টিক সোডায় কি কি ব্যবহার করা হয়, যে আমরা সাবান ব্যবহার করি, সাবান তৈরিতে ব্যবহার করা হয়, কৃত্রিম রেশম রং শিল্পে ব্যবহার করা হয়, সোডিয়াম ধাতু নিষ্কাশনে ব্যবহার করা হয়, তৈলাক্ত যন্ত্রাংশ এখানে ব্যবহার করা হয়। এটা গেল কস্টিক সোডা, তার সংকেত NaOH। এবার সালফিউরিক অ্যাসিডের ব্যবহার, সালফিউরিক অ্যাসিডের ব্যবহারগুলো দেখে নাও। কোথায় কোথায়? সার তৈরিতে ব্যবহার করা হয়, রাসায়নিক যেসব কারখানাগুলো আছে সেখানে ব্যবহার করা হয়, বিস্ফোরক মানে যে বোমা টোমা এই জাতীয় যেগুলো সেগুলো তৈরিতে ব্যবহার করা হয়, পেট্রোলিয়াম মানে পেট্রোল কেরোসিন এগুলো তৈরিতে ব্যবহার করা হয়, অনেকগুলো ব্যবহার আছে। এবার দেখো আরেকটা ইম্পর্টেন্ট প্রশ্ন, কাকে কেন রাসায়নিক পদার্থের রাজা বলা হয়? কাকে বলা হয় H2SO4 অর্থাৎ এটা কি সালফিউরিক অ্যাসিড, একে বলা হয় কিং অফ কেমিক্যাল। কারণ যত রকম রাসায়নিক শিল্প আছে সব ক্ষেত্রে এই সালফিউরিক অ্যাসিডটা ব্যবহার করা হয়, এই জন্য একে বলা হয় রাসায়নিক পদার্থের রাজা অফ কিং অফ কেমিক্যাল। ভালো করে পড়বে। এরপরে আছে দেখো হাইড্রোক্লোরিক অ্যাসিডের ব্যবহার, এখানে রঞ্জক হিসেবে ব্যবহার করা হয়। তারপর দেখো এখানে একদম সুন্দর করে লেখা আছে, রং করতে ব্যবহার করা হয়, সোনা প্লাটিনাম প্রভৃতি বদ ধাতুকে দ্রবীভূত করার জন্য, একই রিজা বা অম্লরাজ তৈরিতে ব্যবহার করা হয়। ব্যবহারগুলো দেখবে প্রত্যেকটা কিন্তু সুন্দর সুন্দর করে নোটসে লিখে দেওয়া আছে, তোমরা এখান থেকে স্ক্রিনশট মেরে পড়ে নেবে, না হলে বলবে আমি তোমাদের PDF লিঙ্ক দিয়ে দেবো। এরপর 14 নম্বর কোশ্চেনটা দেখো, নাইট্রিক অ্যাসিডের ব্যবহার। নাইট্রিক অ্যাসিডের ব্যবহারগুলো তোমরা একটু পড়ে নেবে, এটা অতটা ইম্পর্টেন্ট নয়। এরপর বলছে দেখো অ্যাকোয়ারিজিয়া বা অম্লরাজ কাকে বলে, যেটা আগে বললাম H2SO4 যে সালফিউরিক অ্যাসিডকে, কেন 3 আয়তন গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড 1 আয়তন গাঢ় নাইট্রিক অ্যাসিডের মিশ্রণকে অ্যাকোয়ারিজিয়া বা অম্লরাজ বলে, একে রয়্যাল ওয়াটারও বলা হয়। গেল। এবার দেখো কিছু অ্যাসিডের রাসায়নিক ধর্ম আছে, রাসায়নিক ধর্মগুলো একবার দেখে নাও। সালফিউরিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং নাইট্রিক অ্যাসিড, এই অ্যাসিডের রাসায়নিক ধর্ম মানে কি কি ধর্ম আছে এখান থেকে দেখো সুন্দর করে 2 পয়েন্ট লেখা আছে। মানে হাইড্রোক্লোরিক অ্যাসিড ক্ষারের সঙ্গে বিক্রিয়া করে কি করছে, লবণ ও জল উৎপন্ন করে। ধাতব বাইকার্বনেটের সঙ্গে বিক্রিয়া করে কি করবে, ধাতব ক্লোরাইড জল ও কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন করবে। ধাতুর সঙ্গে বিক্রিয়া করে করে কি করবে, হাইড্রোজেন যারা উপরে ধাতু সক্রিয়তার উপরে থাকবে তাদের সাথে বিক্রিয়া করে বিভিন্ন গ্যাস উৎপন্ন করে, হাইড্রোজেন গ্যাস ধাতব ক্লোরাইড এগুলো উৎপন্ন করবে। এরপরে দেখো নাইট্রিক অ্যাসিড, এরাও কি করবে, ক্ষারের সঙ্গে বিক্রিয়া করবে, ক্ষারের সঙ্গে বিক্রিয়া করে কি নাইট্রেট লবণ আর জল উৎপন্ন করবে, ধাতুর সঙ্গে বিক্রিয়া করবে করে ধাতব নাইট্রেট লবণ, প্রত্যেক ক্ষেত্রে ধাতব নাইট্রেট লবণ উৎপন্ন হবে। এবার ধাতব বাইকার্বনেটের সাথেও বিক্রিয়া করে করে সেক্ষেত্রে কি করবে, সেক্ষেত্রে দেখবে নাইট্রেট লবণ ও জল উৎপন্ন করবে, সাথে কার্বনটা এখানে CO2 হবে, CO2 গ্যাস উৎপন্ন করবে। এরপরে সালফিউরিক অ্যাসিডের দেখো, সালফিউরিক অ্যাসিড ক্ষারের সঙ্গে বিক্রিয়া করবে করে এও কি করবে, হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করে দেবে, দিয়ে এখান থেকে দেখো নরমাল লবণ বা প্রশম লবণ তৈরি করবে, যে লবণটা খাওয়ার কাজে ব্যবহার করা হয়। এও ধাতু কার্বনেট বাইকার্বনেটের সাথে বিক্রিয়া করছে, ধাতুর সঙ্গে বিক্রিয়া করছে। তোমরা কি করবে, এই বিক্রিয়াগুলো একটু জাস্ট একবার করে পড়ে রাখবে। এখান থেকে মেনলি পড়বে হচ্ছে সালফিউরিক অ্যাসিডেরটা। এবার 16 নম্বর কোশ্চেনটা দেখো, দুটি গ্যাসের বিক্রিয়ায় একটি কঠিন পদার্থ তৈরি হয়, এর একটা উদাহরণ কোনটা বলো। NH3HCl গ্যাস মানে এই দুটো গ্যাসের বিক্রিয়ায় তৈরি হয় হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড। ধাতুর সক্রিয়তা শ্রেণী, এটা বইয়ে আছে এখানে দিলাম না, এখানে দেওয়া হয়নি, তোমরা বই থেকে দেখে নেবে। ধাতুর সক্রিয়তা শ্রেণী, যেখানে হাইড্রোজেন আছে, হাইড্রোজেনের উপরে কিছু ধাতু আছে, হাইড্রোজেনের নিচে কিছু ধাতু আছে, ওটাই হচ্ছে ধাতুর সক্রিয়তা শ্রেণী। এরপর বলছে 18 নম্বর, হাইড্রোজেন ক্লোরাইড কি।
এটি হলো একটি সমযোজীয় গ্যাসীয় পদার্থ যা হাইড্রোক্লোরিক অ্যাসিড ও হাইড্রোজেন ক্লোরাইডের জলীয় দ্রবণ। গেল। সক্রিয়তা শ্রেণীতে হাইড্রোজেনের উপরে অবস্থিত। 19টা পড়তে হবে না। 20টা ইম্পর্টেন্ট কোশ্চেন যে ধূমায়মান নাইট্রিক অ্যাসিড কি? গাঢ় HNO3 এর সঙ্গে জলীয় পরিমাণ স্টার্চ মিশিয়ে পতিত করলে নাইট্রোজেনের বিভিন্ন অক্সাইড মিশ্রিত হলুদ বর্ণের নাইট্রিক অ্যাসিড পাওয়া যায়, যাকে বলা হয় ধূম্রমান নাইট্রিক অ্যাসিড। যাকে বলা হচ্ছে কি ধূম্রমান নাইট্রিক অ্যাসিড। হলো। এরপর তোমরা আরেকটা কিছু নোট দেওয়া আছে, নোটগুলো একটু দেখে নাও। এগুলো শর্ট কোশ্চেনের জন্য আছে। কি হাইড্রোক্লোরিক অ্যাসিডকে বলা হয় মিউরিয়েটিক অ্যাসিড বা সামুদ্রিক অ্যাসিড। আবার HNO3 দ্রবীভূত হয় বলে HNO3 কে কি বলা হয় অ্যাকুয়াফর্টিস বা শক্তিশালী জল। সালফিউরিক অ্যাসিডকে বলা হয় অয়েল অফ ভিট্রিয়ল। কোন অ্যাসিডকে কি নামে ডাকা হয় বা কি কি উপাধি দেওয়া হয় সেগুলো কিন্তু এখানে দিয়ে দেওয়া আছে, এগুলো একটু দেখে নেবে। MCQ এর জন্য তোমাদের এগুলো আসবে। এবার 3টে অ্যাসিডের শনাক্তকরণ আছে, এটা আমি আর পড়িয়ে দিচ্ছি না, তোমরা জাস্ট পড়ে নেবে। হাইড্রোক্লোরিক অ্যাসিডের শনাক্তকরণ মানে কি করে চিনবো যে ওটা হাইড্রোক্লোরিক অ্যাসিড। তারপর নাইট্রিক অ্যাসিডের শনাক্তকরণ আছে, তারপরে সালফিউরিক অ্যাসিডের শনাক্তকরণ আছে। এই 3টে একটু পড়ে নেবে। এবার তীব্র অ্যাসিড ও তীব্র ক্ষারের নাম, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। তীব্র অ্যাসিডের নাম সালফিউরিক অ্যাসিড, পিউরিক অ্যাসিড, সালফোসাইলিক অ্যাসিড, ট্যানিক অ্যাসিড। তীব্র ক্ষার কস্টিক সোডা, কস্টিক পটাশ। হলো। এরপর অ্যাসিড বার্ন আর অ্যালকালাইন বার্ন কি? দেখো তীব্র অ্যাসিড ও তীব্র ক্ষার যদি পদার্থ যদি আমাদের শরীরে কোনো অংশ পড়ে, সেই অংশে কি হয় ত্বকের কোষ নষ্ট করে দেয়, ত্বক পুড়ে যায়। একে বলা হয় অ্যাসিড বার্ন আর অ্যালকালাইন বার্ন। মানে ক্ষারও পড়লে তোমার নষ্ট হয়ে যাবে, অ্যাসিড পড়লেও যে পুড়ে যায় না, অ্যাসিড নিক্ষেপ করে, সেটাকে বলা হয় অ্যাসিড বার্নস আর অ্যালকালাইন বার্নস। এবার অ্যাসিড বার্ন অ্যালকালাইন বার্নের প্রভাবগুলো এখানে বলেছে। দেখো দেহাংশের কোষ 4টি প্রক্রিয়া নষ্ট হয়ে যায়, জারণ বিজারণ। এরপরে কি হয় কোষটা হচ্ছে নরম। দেখো অ্যাসিড বার্নের প্রভাবে কি হবে, স্নো পদ্ধতিত কোষগুলি সাবানি ভবন বিক্রিয়ার ফলে এটি কার্যক্ষমতা নষ্ট হয়ে যায়, কোষগুলো নষ্ট হয়ে যাচ্ছে। এর প্রতিকার কি করবে, প্রথমে দেহের যে অংশে অ্যাসিড বা ক্ষার পড়ে সেখান থেকে পোশাক সরিয়ে দিয়ে ঠান্ডা জল দ্বারা বারবার ওই অংশটি ধুলে অনেকটা বিপদ কমে যায়। অ্যাসিড পড়লে সোডিয়াম বাইকার্বনেট দ্রবণ দিয়ে, আর ক্ষার পড়লে, এই লাইনটা কিন্তু মেন, অ্যাসিড পড়লে সোডিয়াম বাইকার্বনেট দিতে হবে, আর ক্ষার যদি পড়ে লেবুর রস দিয়ে ধুয়ে দিতে হবে। এইটুকু মনে রাখবে, অ্যাসিড পড়লে কি দিতে হবে সোডিয়াম বাইকার্বনেট, ক্ষার পড়লে লেবুর রস। 27 পড়তে হবে না। 28টা দেখো, কে পিএইচ এর ধারণা দেন। মানে এই যে পিএইচ বলে না জলের পিএইচ এত, এই দ্রবণের পিএইচ এত, এর ধারণা দেন বিজ্ঞানী হচ্ছে সোরেনসেন 1909 খ্রিস্টাব্দে। পিএইচ এর অর্থ হচ্ছে পোটেন্স ডি হাইড্রোজেন, যার অর্থ এইচ আয়নের ক্ষমতা, যার অর্থ কি এইচ আয়নের ক্ষমতা। এরপর তোমরা 29 নম্বর কোশ্চেনটা দেখো, পিএইচ কাকে বলে? কোন লৌহিক জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়নের মোলার গাঢ়ত্বের H+ অর্থাৎ ধনাত্মক লগারিদমকে আমরা ওই দ্রবণের পিএইচ বলে থাকি। কোনো ধরনের অম্লত্ব খারত্বকে যে স্কেল অনুযায়ী পরিমাপ করা হয় তাকে বলা হয় পিএইচ স্কেল। পিএইচ স্কেলের সীমা কত? 0 থেকে 14, এটা মনে রাখবে। পিএইচ স্কেল কত থেকে হয়? 0 থেকে 14। এবার পিএইচ এর সীমা একটু দেখে নাও, কোনটা 0 থেকে যদি 2 হয়, পিএইচ এর স্কেল বললাম 0 থেকে 14, 0 থেকে 2 এর মধ্যে হলে তীব্র আম্লিক, আর 2 থেকে 4 হলে মাঝারি আম্লিক, মানে তীব্র থেকে একটু কম অ্যাসিডিক, আম্লিক মানে অ্যাসিডিক। আর 4 থেকে 7 এর মধ্যে থাকলে মৃদু অ্যাসিড যেটাকে বলে, আর 7 থাকলে সেটা প্রশম, মানে আম্লিকও নয় আবার ক্ষারীয় নয়। এবার দেখো 7 পরে গেলে সেখান থেকে কিন্তু ক্ষার শুরু হচ্ছে। 7 থেকে 7 বেশি থেকে 10 হলে মৃদু ক্ষারীয়, আর 10 থেকে 12 হলে মাঝারি, আর 12 থেকে 14 হলে মানে তীব্র ক্ষারীয়। বোঝা গেছে? তাহলে 0 থেকে 7 কম পর্যন্ত সেটা হচ্ছে অ্যাসিড, আর 7 হলো প্রশম। প্রশম মানে অ্যাসিডও নয় ক্ষারও নয়। আবার 7 থেকে 14 পর্যন্ত গেলে সেখানে আমরা দেখব ক্ষার ধর্ম বেড়ে যাচ্ছে। 31 নম্বর কোশ্চেন বলছে, দেখো পিএইচ পেপার কি? পিএইচ পেপার কি বলতো, একটা দেখবে বিভিন্ন নীল বলো কালারের পেপার। এই পিএইচ পেপার হচ্ছে একটা নির্দেশক। কি করা হয়, বিভিন্ন যদি আমি কোনো বর্ণে, দেখো ইউনিভার্সাল ইন্ডিকেটর, ইন্ডিকেটর হচ্ছে নির্দেশক, হলো অনেকগুলো নির্দেশকের মিশ্রণ। বিভিন্ন পিএইচ এর বর্ণ বিভিন্ন হয়। এর আস্তরণযুক্ত ফিল্টার পেপারের স্ট্রিপকে পিএইচ পেপার বলে। এটা কি করে, পিএইচ নির্ণয় করে। মানে আমি যখন কোনো দ্রবণে দিলাম, লাল হলো নীল হলো, একটু আগে যেটা বললাম না, তাহলে সে নির্দেশ করবে ওই বর্ণটা কি।
আম্লিক, ক্ষারীয় না প্রশম? হলো কয়েকটি দ্রবণের পিএইচ মান, যেমন মানুষের রক্তে পিএইচ কত 7.36 থেকে 7.42। তার মানে রক্ত কি বলতো, আম্লিক না ক্ষারীয়? রক্ত কিন্তু ক্ষারীয়। মানুষের মূত্রে 5.5 থেকে 7.5, এটা কিন্তু আম্লিক। পাকস্থলীর রসে কত কি আছে 1.5 থেকে 3.5, 1.5 থেকে মানে এটা কিন্তু তীব্র আম্লিক। লেবু রস 2.2 থেকে 2.4, লেবু রসটা কি আম্লিক বা অ্যাসিডিক। ভিনিগারটা কি 2.4 থেকে 3.4, লালা রস 6.5 থেকে 7.5। তার মানে এটা হচ্ছে মৃদু আম্লিক আর প্রশমের মাঝে। মিল্ক অফ ম্যাগনেসিয়ামে 10.5, টমেটোর রসে হচ্ছে 4.4। তাহলে মিল্ক অফ ম্যাগনেসিয়াম হচ্ছে তীব্র ক্ষারীয় বলা যেতে পারে। এবার বলছেন যে দাঁতের ক্ষয়ের উপর পিএইচ এর প্রভাব কি? দেখো, দাঁতের উপর যে সাদা বর্ণের এনামেল থাকে, এর শক্ত আস্তরণ, তা আসলে জলে অদ্রাব্য হাইড্রক্সি অ্যাসিটাইট। তাহলে এটা কিন্তু একটা শক্ত জলে, এটা কি ওটা হচ্ছে দেখো জলে অদ্রাব্য হাইড্রক্সি অ্যাসিটাইট হলো। তারপরে দেখো এটা কি করছে, মুখের মধ্যে পিএইচ থেকে 5.5 থেকে কমে গেলে কি হবে, ঘনীভূত, সরি ওটা দ্রবীভূত হতে শুরু করে, অর্থাৎ এনামেলের ক্ষয় হয়। খাওয়ার পর আমাদের মুখ, দাঁত, মাড়ির সংযুক্ত যদি সুগার জাতীয় অর্থাৎ চিনি জাতীয় খাবার থাকলে মুখের মধ্যে ব্যাকটেরিয়া কি করে, খাদ্যর বিয়োজন ঘটিয়ে অ্যাসিড উৎপন্ন করে। এর ফলে ল্যাকটিক অ্যাসিড অন্যতম। এর ফলে মুখের পিএইচ 5.5 এর কম হয়ে যায় আর দাঁত ক্ষয় হয়ে থাকে। তাহলে এটা কি করতে হবে, আমাকে ভালো টুথপেস্ট যার পিএইচ কত 9 সেটাকে ব্যবহার করতে হবে, পরিষ্কার করতে হবে, তাহলে সেটা দাঁতের ক্ষয়টা রোধ করা যাবে। কৃষিতে অর্থাৎ চাষাবাদের ক্ষেত্রে পিএইচ এর গুরুত্বটা কতটা? দেখো, চাষাবাদের ক্ষেত্রে কিন্তু পিএইচ খুব ইম্পর্টেন্ট। কি করে? দেখো, উদ্ভিদের মাটি থেকে প্রয়োজনীয় মৌলিক উপাদানগুলি গ্রহণ করার ক্ষমতা পিএইচ এর উপর নির্ভর করে। মাটিতে উপযুক্ত পিএইচ এর সাহায্যে উদ্ভিদ গ্রহণ করতে পারে। চাষের জন্য মাটির উপযুক্ত পিএইচ এর সীমা হলো 5.5 থেকে 7.6। মাটিতে পিএইচ হ্রাসের কারণে কমে যাচ্ছে কেন? কারণ হচ্ছে দেখো, সার হিসেবে মাটিতে অধিক পরিমাণে অ্যামোনিয়াম সালফেট, অ্যামোনিয়াম নাইট্রেট, অ্যামোনিয়াম ফসফেট ব্যবহার করা, এর ফলে কমে যাচ্ছে। 2 নম্বর হচ্ছে অ্যাসিড বৃষ্টির ফলে মাটির আম্লিক অম্লত্ব বৃদ্ধি পায়, তার ক্ষারকীয়তা কমে যাবে। পিএইচ হ্রাসের ফলাফল কি হচ্ছে, এর ফলে দেখো আয়রন, ম্যাঙ্গানিজ, খনিজ, জিঙ্ক প্রভৃতি লবণ বেশি দ্রবীভূত হয়, ফলে মাটি ধাতব আয়ন সমূহের পরিমাণ বৃদ্ধি পায়, ফসলের ক্ষতি হয়। এছাড়া এর ফলে জমিতে আয়রন, ম্যাঙ্গানিজ প্রভৃতির অভাব ঘটে, গাছের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হয়। এরপর এর প্রতিকার আছে। প্রতিকারটা কি একটু দেখে নাও। প্রতিকারটা হচ্ছে দেখো, মাটির পিএইচ হ্রাস পেলে উপযুক্ত পরিমাণ মতো চুন যোগ করতে হবে। কি দিতে হবে? চুন যোগ করতে হবে। চুন যোগ করে তা নিয়ন্ত্রণ করা যায়, একে লিমিং দ্য সয়েল বলে। মাটির পিএইচ বৃদ্ধি পেলে ফেরিক সালফেট এটা দিতে হবে। বোঝা গেল? নেক্সট, এরপর দেখে নাও মৎস্য চাষে পিএইচ এর গুরুত্ব। লাস্ট, এটা হচ্ছে তোমাদের পার্ট 1। এই ক্লাসটা দুটো পার্টে শেষ করে দেবো। পার্ট 1 কি বলছে, মৎস্য চাষে পিএইচ এর গুরুত্ব কি। মাছ চাষের ক্ষেত্রে পিএইচ 4 জলে পিএইচ 4.5 থেকে 9.5 এর মধ্যে থাকা উচিত, কারণ এতে কম হলে মাছের বৃদ্ধি হ্রাস পায় এবং মাছের প্রজনন ক্ষমতা কমে যায়। প্রতিকার, জলে চুন মেশাতে হবে। দেখবে যাতে পুকুরের জল খারাপ হয়ে গেলে, মাছ মরে যেতে লাগলে কি করে, জলে চুন মেশানো হয়। তাহলে তোমাদের দেখো অ্যাসিড ক্ষার লবণের পার্ট 1টা কমপ্লিট করে দিলাম। এরপরে নেক্সট তোমাদের পার্ট 2 কমপ্লিট করবো, যেখানে অ্যাসিড ক্ষার লবণ পুরোটা কমপ্লিট হয়ে যাবে।